ভাবি, আমার সময় লাগবে। এসবের জন্য আমি মোটেও প্রস্তুত নই। আর কত সময়? তোমাদের বিয়ের অলরেডি 7 দিন পার হয়ে গেছে পাখি। তোমার কি মনে হয় না এবার একটু বেশি করে ফেলছো? কোনো ছেলে বিয়ের 7 দিন পর্যন্ত এই গ্যাপটা মেনে নিবে না। ভাবি, আমার ভয় করে, ভীষণ ভয় করে। বলেই ডুকরে কেঁদে উঠল পাখি। ভেতরে অজানা ভয়ে আতঙ্কে বুকটা বারবার কেঁপে উঠছে তার। ভাবি, আমার এখন মনে হচ্ছে ওর ভার্জিনিটি নষ্ট করে ফেলেছে। রাগে চোয়ালটা শক্ত করে চোখ মুখ খিচে কথাটা উগরে দেয় শান। সাথে সাথে 2 হাতে কান চেপে ধরে জোরে কেঁদে ওঠে পাখি। শান, এসব কি ধরনের কথাবার্তা? তুমি না শিক্ষিত একজন ছেলে, তার উপরে ডাক্তার। তোমার মুখেই এইসব কথা মানায় না। মুখ ঘুরিয়ে কথাটা বলে শানের ভাবি। এই মাঝরাতে আর সিন ক্রিয়েট করো না, ওকে ওর মতো করে ছেড়ে দাও। ভাবি, ও সকলের চোখের সামনে আমায় কি প্রমাণ করলো আজ? নিজেকে কি মনে করে ও? স্বাভাবিক কথাও তার সাথে আমি বলতে পারি না। ও ছিটকে দূরে সরে যায়। কি মনে করে নিজেকে ও? আয়নায় কখনো দেখেছে নিজেকে? ও কি জানে এই ফয়সাল খানের এক রাতের সঙ্গী হবার জন্য কত মেয়ে চাতক পাখির ন্যায় চেয়ে আছে? ভেবেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ, তাই সবটা মানতে ওর সময় লাগবে। তাই বলে ও এইভাবে রিয়াক্ট করবে? শানের এমন রাগ আগে কখনো কেউই দেখেনি, ভাবতেও পারছে না। শান এইসব ভাষায় কথা বলছে। যে ছেলে শব্দ গুণে বাক্য ব্যয় করত, সে কিনা গড়গড় করে এভাবে কথা বলছে। রুমের বাহিরে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যেন স্তম্ভিত আজ। রাগে গজগজ করে রুম থেকে চলে গেল সামিহা। দাদি, বোন আর ভাবি সম্পর্কীয় প্রত্যেকটা মানুষই রেগে আছে পাখির ওপর। রাখবেই বা না কেন? অনেকবার অনেকভাবে বোঝানোর পরও বিয়ের 7 দিন হলো, অথচ পাখি এখনো তার বরকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না। এটা কেমন কথা? সবাই এখন সন্দেহের চোখে দেখছে পাখির আচার আচরণকে। প্রত্যেকটা সদস্যের মুখ যেন থমথমে, শুধু একজন মাত্র ব্যক্তি ছাড়া। সেটা হচ্ছে পাখির শাশুড়ি মা। নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা একটু আগে ঘটা কাহিনী ভেবে। 2 বাহুতে চেপে ধরাতে ব্যথায় কাবু হয়ে গেছে পাখি, যেন হাতে বিশাল বড় হাতুড়ি দিয়ে কেউ মেরেছে। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে রাতে। আর শান রক্তচক্ষু নিয়ে বাড়ি ছেড়েছে, আর ফেরেনি। খুব একটা ঘটা করে তাদের বিয়ে করা হয়নি। প্যান্ডেমিকের কারণে স্বল্প পরিসরে যতটুকু পারিবারিকভাবে পারা যায় বিয়েটা সেরে নিতে হয়েছে। না হলে দেশের প্রথম সারির হার্ট সার্জন ফয়সাল আহমেদ শানের বিয়ে এভাবে কখনোই হতো না। দেশে বেশ নাম ডাক্তার, তার নিজের শহর রংপুরে তো বেশ চড়াওভাবে নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছে সে। দেখতে যেমন সুদর্শন, তেমনি তার ব্যক্তিত্ব নজর কাড়া। ছেলেদের কাছে সে একজন আইডল, অথচ তার বিয়েটা হলো একদমই তার বিপরীত একজন মানুষের সাথে, যার না আছে কোনো রূপ সৌন্দর্য, আর না আছে শানের পাশে দাঁড়াবার কোনো যোগ্যতা। বিয়েটা হয়েছে শানের মায়ের পছন্দে। গ্রাম থেকে তিনি নাকি খাঁটি রত্ন ছেলেকে বউ হিসাবে উপহার দেবেন। সেই উদ্দেশ্যেই গ্রামের আত্মীয়দের মেয়ে দেখার জন্য তাড়া দিয়েছিলেন। শানের সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। মায়ের বাধ্য ছেলে কিনা ফিরে দেখা। ভ্যাপসা গরম, তার সাথে কাঠফাটা রোদ পড়েছে ইদানিং। একদিন এক সকালবেলা বোন হামিদার বাড়ি উঠেছিলেন শানের মা শর্মিলা বেগম। তার উদ্দেশ্য বোনকে সাথে নিয়ে হুটহাট করে মেয়ে দেখে বেড়ানো, যাতে করে কেমিক্যালের এই যুগে মেকআপের সাদা আস্তরণে মেয়েরা নিজেকে ঢাকবার সুযোগ না পায়। শহরের ছাপ ইদানিং গ্রামেও পড়েছে কিনা, তাই তার এমন ধ্যান ধারণা। আসসালামু আলাইকুম আন্টি। গেট খুলে ঠোঁটে অমায়িক হাসি রেখে সালাম জানায় পাখি। ওয়ালাইকুম আসসালাম মা। এক গ্লাস পানি দে মা। হা হুতাশের সাথে পানি আনতে বললেন হামিদা বেগম। বলেই পাখিদের বারান্দায় এক প্রকার ঠ্যাস মেরে বসে পড়েন তিনি। পাখির গ্রাম সম্পর্কীয় চাচি হন হামিদা বেগম। কুশল বিনিময়ের এক পর্যায়ে পাখি জানতে চায় তার পাশের ভদ্র মহিলাটা কে। হামিদা বেগম চট জলদি উত্তর দেন যে উনি তার বড় বোন, রংপুরে বাড়ি, আর হার্ট সার্জন ফয়সাল আহমেদ শানের মা। হো আচ্ছা। অবাক হয়ে
মুখের অমায়িক হাসি এলিয়ে জবাব দেয় পাখি। শানকে চেনে না এমন মানুষ মনে হয় রংপুরে একটাও নেই। তার সুনামের সুবাদেই সবাই তাকে জানে। পাখিরও ব্যতিক্রম হলো না। তাদের বসতে বলে নাস্তার আয়োজন করে ফেলে মেয়েটা। পাখির স্বভাব সুলভ আচরণে কোনো কথা না বলে প্রথম থেকেই বিমুগ্ধ নয়নে তাকিয়েছিলেন শর্মিলা বেগম। বেশ মনে ধরেছে মেয়েটাকে। আর চোখে বোনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শর্মিলা বেগম। হামিদা বেগমের বুঝতে আর বাকি রইল না পাখিকে তার বোনের বড্ড বেশি মনে ধরেছে। গোল গোল চোখ করে অবাক প্রশ্ন করা মাথায় চোখে চেয়ে আসেন বোনের দিকে। পাখিরে, তোর মা কই? একটু ডাক না মাকে। আমার বোনটা বেড়াতে এসেছে, তোর মায়ের সাথে একটু দেখা করিয়ে চলে যাই। হাসফাস করে পাখিকে সেখান থেকে এক প্রকার ভাগিয়েই দিলেন হামিদা বেগম। কারণ তাকে জানতেই হবে এত এত মেয়ে দেখার পর কেন তার বোনের নজর পাখির উপরে আটকে গেল। আটকাবার তো কথা নয়। পাখিকে শ্যামলা বলা যায় না, খাঁটি বাংলা যাকে বলে কালো বলে। তারই ওপরে কিনা তার বোনের নজর আটকালো। পাখি হন্তদন্ত হয়ে বের হলো রুম থেকে তার মাকে ডাকতে। বেশ দূরে যেতে হয়নি, পাশের বাড়িতে গিয়েছিলেন পাখির মা রাশিদা বেগম। আপা, এসবের মানে কি? তোমাকে এত এত মেয়ে দেখালাম আর তুমি কিনা পাখির উপরেই থমকে গেলে। তোর মাথাটা তো ঠিক আছে তো? চাপা চাপা গলায় হামিদা বেগম প্রশ্ন করল। শরবতের গ্লাসে এক চুমুক দিয়েই চোখটা বন্ধ করে ফেললেন শর্মিলা। এটা তো শরবত নয়, যেন তাকে জাদু করে পানি দেওয়া হলো। যে কেউ দেখে বলতে পারবে কয়েক বছরের দুশ্চিন্তার পর্দা যেন সরে হালকা হলো তার চেহারা থেকে। আপা, কিছু বলবি? চুপ করে বসে আছিস কেন? এক প্রকার ঝাঁকিয়েই প্রশ্ন করে হামিদা। হামিদা, আমি আমার শানের জন্য উপযুক্ত জীবন সঙ্গিনী পেয়ে গেছি রে। সাথে সাথে আমার ঘরটাকে মুষ্টিবদ্ধ করে রাখার চাবিকাঠিও পেয়ে গেছি। বিস্কিটের এক কোণা মুখে দিয়ে বলে উঠলেন শর্মিলা। হামিদার যেন এই সব কিছু ঠিক হজম হচ্ছিল না। মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে বিড়বিড় করে চলেছে সে। এরই মাঝে পাখি ওর মাকে নিয়ে বাড়িতে ঢোকে। হামিদাকে দেখে যেন চক্ষু চড়ক গাছ রাশিদার। পাখি তাদের গল্পের মাঝেই চুপ করে মনোযোগ দিয়ে পুরানো দিনের গল্প শুনছিল। আর তার দিকেই অপলকভাবে চেয়ে রয়েছেন শর্মিলা। ভাবি, আজ তাহলে আসি, অনেক গল্প হলো, পুরানো অনেক কথাই উঠলো। হক চকিয়ে কথাগুলো বলে বোনের হাত টেনে নিলেন হামিদা। বোনের হাব ভাবে তার আর এই বাড়িতে দুই দণ্ডও থাকার ইচ্ছে নেই। আপা, আমরা আজ আপনার বাড়িতে দুপুরে খাবো, খাওয়াবেন না? আর পাখিমা, রান্নাটা তুমিই করবা, পারবা না? শর্মিলার কথায় পুরো ঘর যেন নীরবতায় ছেয়ে গেল। হামিদা যেন আকাশ থেকে পড়ল। মূলত পাখির রান্না খাবেন আর তার আচরণ আরো গভীরভাবে পরখ করতে শর্মিলার এই আবদার। কেন নয় আন্টি, আপনি আমায় 2 ঘন্টা সময় দিন, আমি আমাদের সাধ্য মতো আপনাকে দুপুরের খাবার খাওয়াবো, উৎফুল্ল কণ্ঠে বলে উঠল পাখি। দিনের বেশিরভাগ সময় পাখিদের বাড়ি থেকে দুপুর গড়িয়ে বিকালে বাড়ির পথে পা বাড়ালেন শানের মা। তিনি এখন নিশ্চিন্ত। বোন হামিদার বাড়িতে রাত কাটানোর কথা থাকলেও তিনি আর দুদণ্ডও থাকলেন না সেখানে। ড্রাইভার তাড়া দিলেন গাড়ি স্টার্ট করতে, কারণ তাকে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হবে। পাখির মতো মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে রাত গড়িয়ে সকাল হলো। হামিদা বেগমের কোনো কিছুই মাথায় ঢুকছে না। কি করে তার বোন তার অমন সোনার টুকরো ছেলের জন্য পাখিকে পছন্দ করলো? মানছি পাখি উচ্চশিক্ষিত, ভদ্র, নম্র, অমায়িক একটা মেয়ে, তাই বলে তার অমন সুন্দর ভাগ্নের সাথে কিনা পাখির চামড়াটাও যে শানের সাথে বড্ড বেশি বেমানান। আর শানের ব্যক্তিত্বের সাথেও পাখির কোনো মিল নেই। না না, এই সম্পর্ক কিছুতেই মানতে রাজি না তিনি। কিন্তু সে তার বোনের জেদ সম্পর্কেও অবগত। যা সে ভাবে তা সে করেই ছাড়ে। ফোনের রিংটোনের কড়া আওয়াজে ভাবনায় সেদ পড়ে হামিদার। শানের মা শর্মিলা ফোন করেছে। দ্বিধাদ্বন্দ্ব একপাশে রেখে কলটা রিসিভ করে হামিদা এক শ্বাসেই সাপ সাপ জানিয়ে দেয় পাখির সাথে শানের কোনো সম্পর্কই সম্ভব নয়, অন্তত হামিদা এর ঘটকালি করবে না। কিন্তু কয়েক মুহূর্তের মাঝেই
অবাকের চরম সীমানায় পৌঁছে যায় হামিদার মুখের রং, চোখের ভাষা। শোন হামিদা, তুমি আমার ছোট বোন বলে তোমায় একটা ভালো মেয়ে খুঁজতে বলেছিলাম, গুণী সুন্দরী নয়। আমার সংসারে সুন্দরের অভাব নেই, কিন্তু গুণের অভাব রয়েছে ঢের। আর সুন্দরী বলতে যদি সাদা চামড়াকে মনে করে থাকো তবে ভুল ভাবছো। ওই মেয়ের মাঝে এমন কিছু আছে যা তোমার ওই কালো কুৎসিত মন কখনোই খুঁজে বের করতে পারবে না। হামিদার একরোখা কথায় বেশ কর্কশ কণ্ঠে জবাব দিলেন শর্মিলা। আপা, এসব কিভাবে কথা বলছো তুমি? হামিদার কথার কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ কাল বিলম্ব করে আবারও শর্মিলা বলেন, একটা কথা মাথায় রেখো, তোমায় মেয়ে খুঁজতে বলেছিলাম, কার সাথে আমার ছেলে বিয়ে দেব আর কার সাথে বিয়ে দেব না তার সিদ্ধান্ত চাইনি। তোমার যদি ইচ্ছে হয় তুমি এই বিয়ের ঘটকালি করবে, নসছে তার কি, আমার নিজেকেই যা করার করতে হবে। ফুপিয়ে ন্যাকা কান্না জুড়ে দেন হামিদা। আজ তার বড় বোন এমনভাবে কথা বললেন, আর তার অহমিকায় বড্ড টান পড়ল বোনের ব্যবহারে। তৎক্ষণাৎই তার মনে হলো বোনের প্রতিশ্রুতির কথা। ছেলের বিয়েতে শর্মিলা নিজের গলার ওই মোটা স্বর্ণের চেনটা দিতে চেয়েছিল, এই বুঝি তা হাতছাড়া হয়ে যায়। আগু পিছু না ভেবেই হামিদা জবাব দেয়, আচ্ছা আচ্ছা আপা, তোমার ছেলে, তোমার বউ, তোমার সংসার, তুমি যা ভালো মনে করবে করো। আমি পাখি মা বাবার সাথে একেবারে কথা বলছি তাহলে। এদিকে বিয়ের সম্বন্ধ আসার পর থেকেই পাখির মাঝে অস্বাভাবিক আচরণ ফুটে উঠেছে। আর এর আগেও এমন হতো, যখন বিয়ের কথা উঠত তার নাওয়া খাওয়া সব বন্ধ হতো। বার কয়েক তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মনযুক্ত কোনো উত্তর খুঁজে পায়নি রাশিদা বেগম। সব সময় ছন্ন ছাড়া ভাব ধরা দিত পাখির চেহারায়। আর যদি কোনো কারণে বিয়ে ভাঙত তখন তার উপচে পড়া খুশি চেহারায় চিকচিক করত। এবারও বিয়ের কথায় মনমরা হয়ে হতাশায় দিন কাটতে লাগে পাখির। বিয়ে যেন তার কাছে একটা শঙ্কা স্বরূপ। অন্যদিকে মেয়ে অনার্স শেষ করেছে, মাস্টার্সে কারমাইকেলে ভর্তি হয়েছে। এত বয়সী মেয়ে অবিবাহিত থাকে গ্রাম অঞ্চলে, এটাই বিরল বলা চলে। তাই আর দেরি না করে পাখির পরিবার হামিদার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করে ফেলে। আর শানের মতো পাত্রকে কোনো পরিবারই ফেরাতে পারবে না, তাই তারা সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। পাখির পরিবারের সম্মতি যেন শর্মিলার চোখে মুখে অন্য জগতের রেশ ফুটিয়ে তুলেছে। 2 দিনের মাথায় খুব সহজে সাধারণভাবেই বিয়ের কাজটা সেরে ফেলতে চান তিনি। পাখিকে অন্য কোথাও উঠতে দেবেন না তিনি। মায়ের পছন্দকে বরাবরই নিজের পছন্দের ঊর্ধ্বে রেখে জীবন কাটাচ্ছে শান। তার এই ব্যস্ত জীবনে পরিবারের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত করে তুলেছে। তার প্রেক্ষিতেই কার সাথে বিয়ে হচ্ছে সেটা দেখার সুযোগ তার হয়নি। অবশ্য এটার পেছনে আরো কারণও আছে। যাকে বিয়ে করবে তাকে সরাসরি ফুলশয্যার রাতেই দেখার ফ্যান্টাসি তার মাঝে সুপ্ত ছিল। শান তার প্রফেশনে এতটাই সেন্সিটিভ যে বিয়ের দিন সকালবেলাতেও তাকে অপারেশন থিয়েটারে থাকতে হয়েছিল। আনন্দ মুখর পরিবেশে খুবই ঘরোয়াভাবেই বিয়ের কাজটা সম্পন্ন হয়ে গেল। পাখিকে দেখার পর শানের পরিবারের কিছু কিছু সদস্য নাক কুচকালেও মুখে কিছু বলার সাহস করেনি, কারণ শর্মিলা বেগমের উপরে কথা বলার সৎ সাহস কারোরই নেই ওই বাড়িতে। আর সবাই জানে তিনি যা করেন তার পেছনে নিশ্চয় কোনো না কোনো কারণ থেকে যায়। পাখিকে শানের ভাবি সামিয়া ও কাজিনরা শানের রুমে বসিয়ে দিয়ে যায়। পুরো অন্ধকার নয় রুমটা, চারিদিকে ছড়িয়ে রাখা রং বেরঙের মোম জ্বলছে, আর ফ্রেশনারের কড়া সুগন্ধে ছেয়ে গেছে ঘর। চারিদিকে নিস্তব্ধতা যেন এবার জেঁকে ধরল পাখিকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর মোটামুটি ঠোঁটটা চোখা করে নিঃশ্বাস ছাড়ছে। তার মাথায় কিছুই ঢুকছে না, কিচ্ছু ভালো লাগছে না তার। শুধু একটা কথাই মনে আসছে, সে কি করে সম্পর্কের রাশটা ধরবে, কি করে মেনে নেবে শানকে। সে কি আদৌ পারবে কানে কানে বলে যাওয়া সামিহার টিপ্পনি কাটা কথাগুলো রাখতে? তার তো ভাবতেই গাটা গুলিয়ে যাচ্ছে, পারলে যেন বমি করে সারা ঘর ভাসিয়ে দেয়। এসব ভাবনার মাঝেই দরজা ভেড়ানোর কর্কশ শব্দে কেঁপে ওঠে পাখি। 2 হাতে খামচে নেয় নিজের লেহেঙ্গা সমেত বিছানার চাদর। আগত মানুষটাকে তার কাছে বিপদ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, মানুষটা কি তাকে বুঝবে?
যদি না বোঝে, আজই যদি উঠে পড়ে লাগে স্বামীর অধিকার ফলাতে, কি করে আটকাবে সে? নাকি আজই তার পৃথিবীর শেষ দিন হতে চলেছে? হুম, এত ভারী ড্রেস পরে আছো কিভাবে বলো তো? গরম লাগছে না তোমার? এসিটাও নষ্ট হওয়ার আর সময় পেল না। ওই যে ওই দিকটাই ওয়াশরুম, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। পাখির জবাব না পেয়ে আবারও বলতে শুরু করে, তুমি আমার ছোট হবা, তাই ফর্মালিটি করতে পারছি না। তুমি করেই বলছি, মাইন্ড করো না। পাখি একটু মজার ছলেই শেষের কথাগুলো বলল শান। শানের কথায় ভাবনায় বাজ পড়ল পাখির। অস্বস্তি লাগছিল তার সবকিছু। লাগেজ থেকে সুতি শাড়িটা বের করে গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগোলো। এদিকে শানের মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এখনো পর্যন্ত না হলো দেখা, আর না হলো কণ্ঠস্বরটা শোনা। শুধু শুনেছে গায়ের রংটা অনেক বেশি চাপা। ভাবছে কেমন হবে মেয়েটা। শানের মনযুক্ত হবে তো? পরেক্ষণেই মনে আসে, যেমনই হোক তার মা পাখিকে পছন্দ করেছে, তার জন্য এটাই অনেক। বেলকুনিতে দাঁড়িয়ে ভাবছে আর মুচকি মুচকি হাসছে শানের ঠোঁটে। অজানা একজনের সাথে আজ প্রথম এইভাবে রাত কাটাতে হবে ভাবতেই যেন মুখে রক্তিম আভা জেগে উঠেছে, যা শানের সৌন্দর্যকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলেছে। শানকে সেরা সুদর্শন যুবকের কাতারে রাখাটা কোনো দিক থেকেই ভুল হবে না। সুঠম দেহের অধিকারী শান ভেবে চিন্তে আহার গ্রহণ করে নিজেকে সাবলীল রাখতে। মোটের উপরে ডাক্তার কিনা, নিজেকে তো ফিট রাখতেই হবে। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন আভিজাত্য আর ফিটনেসের দাম্ভিকতা জানান দিচ্ছে। ইতিমধ্যে পাখি রুমে এসে এক প্রকার পায়চারি করছে। বিছানায় বসতে পারছে না, যদি খপ করে ধরে ফেলে। স্থিরও থাকতে পারছে না সে। হোয়াট হ্যাপেন্ড পাখি? আর ইউ ওকে? এনিথিং রং? পাখি আঁচল মাথায় রেখে মাথার দুই পাশে হালকা নেড়ে না সূচক অর্থ বোঝায়। বসো, আমি ফ্রেশ হয়ে আসি বলেই শান ওয়াশরুমের দিকে চলে যায়। একটা ঢিলে ঢালা টি শার্টের সাথে ব্ল্যাক ট্রাউজার পরে বের হয়ে আসে। এরই মাঝে একটিবারও কেউ কারোর মুখ পর্যন্তও দেখেনি। হেই পাখি! শান সামনে এসে তুড়ি বাজিয়ে ডাক দেয়। পাখির সেই দিকে কোনো হেলদোল নেই। নির্লিপ্ত চাহনিতে চেয়ে আছে মেঝের টাইলসের দিকে। খেয়াল হতেই সিটকে সরে যায় সে। এমনভাবে সরে যায় যেন সামনে ভয়ানক কিছু দেখে ফেলেছে সে। রিল্যাক্স রিল্যাক্স, ইটস মি শান বলতে বলতে পাখির ডান হাতটা হাতে নিয়ে বিছানার দিকে নিয়ে আসে শান। এদিকে পাখির যেন সব যায় যায় অবস্থা। এই বুঝি সব শেষ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ও রাখির কথাগুলো মনে মনে আওড়াতে থাকে। শোন পাখি, প্রত্যেকটা মানুষের মাঝে সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তা একটা আকাঙ্ক্ষা রেখেছেন। আর শান তোর স্বামী, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। আমি তোকে খোলামেলা ভাবে বলতে পারছি না, কিন্তু তুই বুঝতে পারছিস তো আমি কি বোঝাতে চাইছি? সিন ক্রিয়েট করিস না। মাথায় রাখবি, তোরা দুইজনই ম্যাচিউর পার্সন। পাখি যে আজ কিছু একটা ঘটাবে তা কেউ আজ না করতে পারলেও ওর বেস্ট ফ্রেন্ড রাখি বেশ ভালো করেই আজ করতে পেরেছিল। তাই তো ফোন করে পই পই করে সবকিছু বুঝিয়েছিল পাখিকে। এদিকে শান ওকে টেনে এনে বিছানায় বসিয়ে ঘুমটা খুলতে নিলেই পাখির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর কিছুতেই রাখির কথাগুলো মাথায় রাখতে পারছে না। শানের হাত ধরাটা কিছুতেই মানতে পারছে না। চোখের সামনে সবকিছু ঘোলাটে লাগছে ওর। এই বুঝি বমি এসে গেল। চোখের দুই কোণ বেয়ে অঝোর ধারায় বর্ষণ শুরু হলো ওর। এক প্রকার ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। এক ঝটকায় শানের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় পাখি, আর হাতটা আরেক মুঠোয় নিয়ে মোচড়াতে থাকে। আপনারা সব ছেলেই এক, বিয়ে হয়েছে, আপনার কেনা দাসী হয়ে যায়নি আমি। অনুগ্রহ করে আমার থেকে দূরে থাকুন। নিজেকে প্রস্তুত করার জন্য আমাকে কিছুটা সময় দিন। আমি এই সম্পর্কের জন্য প্রস্তুত নই। গড়গড় করে কি বলল পাখি তার নিজেও বুঝতে পারল না। মুখ ফসকে কি সব বলল সে। পরেক্ষণেই আন্দাজ করতে পারল কতটা বাজে বাজে কথাই না সে বলেছে। তোমার কি কোথাও অ্যাফেয়ার আছে পাখি? ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে উঠল শান। দাঁতে দাঁত চেপে পাখি জবাব দেয়, না। ঠিক আছে পাখি, আরাম করো। তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, আর কিছুই না।
কারণ আমি এখনো অবধি তোমায় দেখিনি। ক্যান ফিল ইয়োর ফিলিংস, ইটস আওয়ার অ্যারেঞ্জ ম্যারেজ। হুম, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। আমি কখনোই তোমাকে ফোর্স করব না। সো বি ইজি অ্যান্ড টেক রেস্ট। কথাগুলো বলেই শান রুম থেকে বেরিয়ে যায়। পাখির ব্যবহার কিছুতেই তার মাথায় ঢুকছে না। আবার যেহেতু বলেছে কোনো অ্যাফেয়ার নেই, তার মানে নেই। তার মায়ের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। মেয়েটা হয়তো একটু বেশি টেন্সড, আর যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, সেহেতু উচিত তাকে সময় দেওয়া। পাখির ব্যবহার কিছুতেই তার মাথায় ঢুকছে না। আবার যেহেতু বলেছে কোথাও কোনো অ্যাফেয়ার নেই, তার মানে নেই। তার মায়ের সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। মেয়েটা হয়তো একটু বেশি টেন্সড, আর যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, সেহেতু উচিত তাকে সময় দেওয়া। আফটার অল এতদিনের পরিচিতি আবার ছেড়ে নতুন জায়গায় এসেছে মেয়েটা। সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর ভেবে চলেছে শান। রাত 3টার দিকে রুমে ঢোকে শান। চেয়ে দেখে গায়ে মাথায় পুরো দোস্তর শাড়ি দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। ওর এমন জুবুথুবু অবস্থা দেখে নিঃশব্দে হাসে শান। খুব ইচ্ছে হলো একটিবার পাখির মুখটা দেখার। এক পা বাড়াতেই তখনকার ঘটনা মনে ওঠে আর পিছিয়ে আসে। এসেই পাশ ফিরেই বিছানার অপর পাশে শুয়ে পড়ে। রাতের নিকষ কালো আধার ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ঘুটঘুটে অন্ধকার নয়, আবার রাশি রাশি আলোও নয়। বরাবরই আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায় পাখির। আজও তার ব্যতিক্রম হলো না। পিট পিটিয়ে চোখ মেলে অচেনা ঘরের ছাদে চোখ পড়তেই ধর পড়িয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ে সে। উঠেই নিজের আত্মপন্ত দেখে নেয়। লোকটা তার সুযোগ নেয়নি তো। শাড়ির আঁচল ঠিক করতে করতেই বিছানার দিকে চোখ ফেলে পাখি পলকহীনভাবে তাকিয়ে থাকে সেই দিকেই। একজন ছেলে মানুষ এত সুন্দর হতে পারে? কত সুন্দর চোখ, কি গোলাপি ঠোঁট, কপালের ওপর ছড়িয়ে রাখা সিল্কি চুল, ভ্রুযুগলের ওপরে বিস্তর কপাল। ডান ভ্রুটার গোড়ার দিকে কালো তিলটা যেন মুখের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। বাম ভ্রুর ঠিক মাঝখানে কাটা দাগটা স্পষ্ট। ফিনফিনে গড়ন, বাঁশির মতো টনটনে নাক, সদ্য করা ক্লিন শেপ। ইনি কি সেই যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমি? ঘুমান্ত শানকে অবাক চোখে চেয়ে ভাবছে পাখি। ভাবনার মাঝেই শান পিটপিট করে চোখ খুলে বিছানায় উঠে বসে। শানকে নড়তে দেখে পাখির ভাবনা ছেদ পড়ে যায়। আচমকায় চোখ সরিয়ে নেয় শানের কাছ থেকে। শান ভুরু কুচকে তাকিয়ে আছে সেই দিকেই। অজানা অচেনা একটা মেয়ে তার সামনে স্থির আজ। তার মানে এই সেই রহস্যময়ী? পাখির মুখটা কেমন যেন বড্ড মায়াবী লাগছে। ঘোরের মাঝে চলে যায় সে। আস্তে আস্তে পাখির এত কাছে চলে এসেছে, টেরও পায়নি। সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অপলকভাবে দেখছে পাখিকে। ছোট ছোট দুটো চোখে কালো কুচকুচে দুটো মণি, ভ্রু যুগলের মাঝে চুম্বক এঁকে দেওয়ার মতো বিস্তর ফাঁকা জায়গা, ভাসা ভাসা খয়েরি দুটো ঠোঁট। ঠোঁটের নিচে থুতনির বাম পাশের তিলটা যেন গভীরভাবে শানকে আকৃষ্ট করছে। চাপার রংটা যেন তার মায়াবী চেহারাকে আর 5টা ফর্সা মেয়ের থেকেও আকৃষ্ট করে তুলেছে। শানের দেখা শ্রেষ্ঠ সুন্দরী মনে হচ্ছে পাখিকে। মোহনীয় নজরে চেয়ে আছে এক দৃষ্টিতে। শানের ভাবভঙ্গি বুঝতে পেরে কাচুমাচু করে ধীর পায়ে পেছাতে থাকে পাখি। শানের সেই দিকে কোনো খেয়ালই নেই। সে এগিয়েই আসছে পাখির দিকে। কয়েক মুহূর্তের মাঝেই শান নিজের 2 হাতে আজলা ভরে তুলে ধরে পাখির মুখটা। অজান্তেই এগিয়ে যায় ঠোঁটের নিচের ওই তিলটার কাছে। কি করছেন এসব? ছাড়ুন আমায়। লিভ মি চিপ। অসভ্য লোক কোথাকার। শানের এমন অদ্ভুত আচরণে হকচকিয়ে ওঠে পাখি। শানের হাত দুটো নিজের হাত দিয়ে এক ঝটকায় ফেলে দিয়ে কথাগুলো বলে। এদিকে পাখির কথার ঝনঝন আওয়াজে হতবিহ্বল বনে যায় শান। হুঁশ ফেরে শানের। কি হতে চলেছিল একটু আগে? নিজের ভুলেই যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। কাল তো খুব বড় বড় করে বললেন আপনি অমন না, সময় দেবেন আমাকে, তাহলে আজ? নোংরা লোক, অসভ্য লোক, নিজেকে এতটুকুও সংযত রাখতে পারলেন না? পাখির কথা দ্বিরুক্তিতে শান কি করবে কি বলবে কিছুই বুঝতে পায়নি। গভীর গলায় সরি বলে
টাওয়ালটা নিয়ে দ্রুতই ওয়াশরুমে চলে আসে। শাওয়ার ছেড়ে ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে এইসব। চোখ বুজে নিতেই পাখির মায়াবী মুখটা চোখে ভাসছে। এত মোহনীয় হয় যে কেউ জানা ছিল না তো। পাখি না জানি তাকে কতটা খারাপ ভাবছে যে একটা রাতও সহ্য হলো না। নিজের ব্যবহারে নিজেরই কপাল চাপড়াতে মন চাচ্ছে তার। সেদিন আর একবারও শান পাখির মুখোমুখি হতে পারেনি। ইমার্জেন্সি কেস ছিল, সকালেই তাই ব্রেকফাস্ট না করেই ভোরবেলায় দ্রুত মেডিকেলে চলে আসে। পাখি ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় থম মেরে বসে পড়ে। কাল রাতে এই ঘরে এসেছে, আর বের হতে পারেনি। দরজা খুলতেই চোখে পড়ে দরজার ওপরের ডিজাইনটাই। ঘরটাই দেখা হয়নি তার। ঘুরে ঘুরে ঘরটা দেখছে সে। আসবাবপত্রের অভাব নেই ঘরে। মানুষটা যে বেশ শৌখিন আর পরিষ্কার তা তার ফার্নিচার দেখেই বোঝা যায়। সব যেন ঝা চকচক করছে। ঘরের ডেকোরেশন বেশ ভালো লাগলো পাখির। দরজা খুলে বাহিরে পা রাখতে না রাখতেই দেখা মিললে সামিহা সহ দুইজন মেয়ের। বোঝাই যায় এরা দরজা খোলার অপেক্ষাতেই ছিল। এদিকে আসো, দেখি তোমার চুল, খোলো তো। আচমকা হাত টেনে পাশে এনে জিজ্ঞাসা করে সামিহা। সামিহার হঠাৎ আক্রমণে আমতা আমতা করে বলে ওঠে পাখি, ও মা, চুল শুকনো যে, গোসল করনি? গোসল কেন করব? নতুন ভাবি, বলো না গো, কেমন কাটলো রাতটা? পাশে থাকা মেয়েগুলোর কথা শুনে কি উত্তর দিবে বা সামিহা ভাবির প্রশ্নের কি জবাব দেবে পাখি কিছুই বুঝতে পারে না। সামিহা ঘরে উকি মেরে দেখে শান নেই। শান কোথায় পাখি? উনি তো একটু আগেই বের হয়ে গেলেন। সামিহার মনে সন্দেহ যেন দ্বিগুণ হারে চাড়া দিয়ে উঠল। যা ভেবেছিল তাই হলো। হয়তো পাখিকে ওর পছন্দ হয়নি, তাই পাখিরও মাথার চুল এখনো শুকনো, আর শানও রুমে নেই। সামিহা ওর মনের সন্দেহ দূর করতে শানের কাছে কল দেয়। কি ব্যাপার শান, তুমি কাউকে কিছু না জানিয়ে অত ভোরবেলা কোথায় চলে গেলে? সব ঠিক আছে তো? ইমার্জেন্সি ছিল, তাই কাউকে কিছু বলার সুযোগ হয়নি। হ্যাঁ, ওটি রেডি করো, আমি আসছি। রাখছি ভাবি। বলেই শান কলটা কেটে দিয়েই ওটিতে ঢুকে পড়ে। সামিহা যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এদিকে সারাদিনের সবার সাথে বেশ ভালোই মানিয়ে নিতে পেরেছে পাখি। পরিবারটা সবাই খুব ভালো, যতদূর মনে হলো পাখির। দিন পেরিয়ে রাত হলো। গত কয়েক রাতে বিয়ের দুশ্চিন্তায় ঘুম না হওয়ায় এশার নামাজটা পড়ে বিছানার এক পাশেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল পাখি। অন্যদিকে সারাদিন চেম্বার, মেডিকেল সব সামলিয়ে রাতের 12টার সময় রুমে ঢোকে শান। আজও তাকিয়ে দেখে মেয়েটা জড়সড় হয়ে খাটের এক কোণায় শুয়ে আছে। মুচকি হেসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে সে। পরের দিন আবারও ইনিয়ে বিনিয়ে সামিহা পাখির চুল দেখে। নিরাশ হয় সে। আজ পাখিদের বাড়ি যাবার দিন ছিল, অথচ গত রাতে লকডাউনের ঘোষণা দেওয়ার ফলে তাদের আর যাওয়া ক্যান্সেল হয়ে যায়। খাবার টেবিলে সামিহা শুধু শান আর পাখির দিকেই নজর ফেলছে। তাদের মাঝে সবটা কি করে এখনো আগের মতো সেটাই বুঝতে পারছে না। কিছু তো একটা কাহিনী অবশ্যই আছে। শান, পাখি, নাস্তা শেষে আমার রুমে একটু এসো, কথা আছে তোমাদের সাথে। আই এম অলরেডি লেট, আসতে বলেছি তোমাদের। কিছুক্ষণ পর শান সামিহার রুমে আসে। বলো, কি বলবে? শানের পিছে পিছে পাখিও এসে দূরে দাঁড়িয়ে থাকে। ওখানে কি রে, এদিকে এসো, বিছানায় বসো। সামিয়া উঠে গিয়ে এক প্রকার জোর করেই পাখিকে এনে সামিহা শানের পাশে বসিয়ে দেয়, আর সামিহা সিঙ্গেল সোফা টেনে ওদের সামনে এসে বসে। তোমাদের দুজনের মাঝে সবটা এতটা নর্মাল কি করে শান? নতুন বিয়ে হয়েছে, আর তুমি সকাল সকাল আগের মতোই চেম্বারে যাচ্ছ, মেডিকেলে যাচ্ছ, এসব কি? আর পাখিরই বা প্রতিদিন শুকনো চুল কেন দেখা লাগবে? তোমরা কি জানো না ব্যাপারটা কতটা দৃষ্টিকটু লাগছে? দাদিমা তো বলেই বসলেন তোমাদের দুজনেরই নাকি শারীরিক প্রবলেম। সামিহার কথা শুনে পাখির যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সি সামিহা, ভাবি এত ঠোঁটকাটা? আর এইসব ব্যাপারে এইভাবে আলোচনা হয়, জানাও ছিল না তো। ভাবতে ভাবতেই পাখির ডান হাতে কারোর শীতল হাতের স্পর্শ পড়ে। তাকিয়ে দেখে শান। দ্রুতই হাতটা সরিয়ে
এমনভাবে উঠে দাঁড়ায় যেন কারেন্টের শক ছিল। সি হার রিয়াকশন। সামিয়া হাঁ করে চেয়ে থাকে পাখির দিকে। এতটা শকড মেয়েটা কেন পাবে? মানলাম অ্যারেঞ্জ ম্যারেজ, তাই বলে এইভাবে? কোনো সমস্যা নেই, আমার নিজেরই তো বউ, হারিয়ে তো আর যাচ্ছে না। আজ না হয় কাল হবে, কাল না তো পরশু হবে, একদিন সবটা ঠিক হয়ে যাবে ভাবি। আর যে মেয়ে আমার হাতের স্পর্শেই ছিটকে দূরে সরে যায়, আর যাই হোক, তাকে আমি জোর করতে পারি না। সেই কাপুরুষতা আমার নেই। আর আমিও ব্যস্ত সময় পার করছি। কিছুটা রাগ অভিমানের স্বরে কথাগুলো বলেই রুম ছেড়ে বেরিয়ে যায় শান। ওকে ওর ঘুমটা কমাতে বলিও, আর ফোনটা জেনারেল মোডে রাখতে বলিও। দরজায় আচমকা ফিরে এসে চাপা স্বরে কথাগুলো বলে আবারও চলে যায় শান। এদিকে সামিহা নিজের সমস্ত অভিজ্ঞতা থেকে পাখিকে এই সম্পর্কটাই স্বাভাবিক হওয়ার জন্যই বোঝাচ্ছে, আর শানের সাথে সুসম্পর্ক তৈরি করার ট্রিক্স দিচ্ছে। পাখির লজ্জায় আর অস্বস্তিতে মাথা তুলেও তাকাতে পারছে না। কেমন যেন গা গোলাচ্ছে ওর। লজ্জার থেকেও অস্বস্তি লাগছে বেশি। এসবের জন্যই এতদিন বিয়ে নামক সম্পর্কের প্রতি আগ্রহ ছিল না পাখির। লোকটা ফোনের কথা কেন বলল দেখি তো। ভাবতে ভাবতেই রুমে চলে আসে পাখি। বরাবরই ফোনটা অনলাইন থেকে দূরে থাকে। কারোর সাথেই ফোনে দীর্ঘক্ষণ কথা বলতেও তার ঘোর আপত্তি। কারোর সাথে প্রয়োজনীয় কথাও তার বিরক্ত লাগে, তাই ফোনটা সাইলেন্টে থাকে। এই বাড়িতে এসেছে থেকে একদিনও ফোনটা হাতে নিতে পারেনি। ফোনে 20টা মিসড কল। মোটেও অবাক হয়নি পাখি। মা ফোন করেছে, রাখি ফোন করেছিল, আরও একটা আননোন নাম্বার। এরকম অনেক কলই মিসড কল হয়ে থাকে ওর ফোনে। মায়ের সাথে কথা বলে ফোনটা রাখতে নিলেই শানের বলা কথাটা মাথায় আসে, ফোনটা জেনারেল মোডে রাখতে। পাখি ফোনটা জেনারেল মোডে ফেলে রাখলো। শান বরাবরই তার প্রফেশনে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে যথেষ্ট অ্যাক্টিভ। কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ সে বরদাস্ত করে না। আজ কেস ছিল 3টা। অপারেশন কমপ্লিট করে অ্যাপ্রনটা খুলে কেবিনে চলে আসে। মাথা এলিয়ে বসে পড়ে চেয়ারে। বিয়ের 3য় দিন চলছে তার। কোথায় আর 5টা নতুন দম্পতির মতো বাড়িতে বসে বসে নতুন বইয়ের সাথে সময় কাটাবে? তা না, তাকে তার নিত্যদিনের রুটিন মাফিক কাজ চালাতে হচ্ছে। না আছে বাড়িতে সেই স্বাচ্ছন্দ্য, না আছে কর্মক্ষেত্রে বিরতি। চোখ বন্ধ করে ভাবতে থাকে শান। হঠাৎই পাখির মুখটা ভেসে ওঠে মানুষ পটে। কতই না মায়া ভরা তার মুখটা, কতই সুন্দর না তার গঠন। আর কি চাই? আমার মা কখনোই ভুল ছিলেন না, সেদিনও না, আজও না। কিন্তু ওর সমস্যাটা কি? ও কেন আমার কাছে আসা তো দূরের কথা, একটু ভালো করে কথাও বলে না। আমায় কি ওর পছন্দ হয়নি? আমারই উচিত দূরত্বটা ধীরে ধীরে কমানো। ভাবতে ভাবতেই কল করে পাখির নাম্বারটায়। দুলাভাই দিয়েছিল বিয়ের আগের দিন। কল দিয়েছিল শান, রিসিভ হয়নি। এদিকে পাখির সারাদিন কেটে গেল সবার সাথে অনেক হাসি আনন্দের তামাশায়। মোটামুটি জয়েন্ট ফ্যামিলি বলা চলে। সবাই খুব মিশুক। এদের ফ্যামিলির মাঝে পাখির নিজেকে বড্ড বেমানান লাগে। তবু কোথাও কারোর কোনো বিন্দু মাত্র সমস্যা পাখির চোখে পড়েনি। সবাই তাকে নিজেদের মতো করেই আপন করে নিয়েছে। এখানে সবাই কত ভালো, এত ভালোবাসার কিসের রিজার্ভ করে জানি না। মা আমার কি দেখে এত পছন্দ করলেন? নতুন বউ, ও নতুন বউ, কই রে? বাইরে হোস না কেন, ঘরে থাকিস সারাক্ষণ? আচমকায় দাদিমার ডাকে সম্বিত ফিরে সাড়া দেয় পাখি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে মুচকি হেসে দাদিকে ঘরে এনে বসায়। এত ঘর কোনো কেন তুই? বাহিরে সবাই কত গল্প করছে, আর তুই কিনা একা একা এখানে? দাদিমার 2 হাত নিজের 2 হাতে মুঠোয় ভরে নিয়ে মেঝেতে বসতে বসতে পাখির জবাব। এতক্ষণ তো ছিলাম গো দাদি যান। কি মিষ্টি রে, কি মিষ্টি করে ডাকিস রে বাবু। কলিজাটা জুড়িয়ে যায়। পাখির থুতনিতে হালকা স্পর্শ করে বলে দাদিমা, শুনলাম আমার নাতিডারে খুব কষ্টে রাখছিস, কেন এমন করছিস আমারে কত? দাদিমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে পাখি, কিন্তু কোনো কথার জবাব দিতে পারে না। এই একটা কথারই কেন কোনো জবাব আমার কাছে নেই। সত্যি তো, কেন মানুষটাকে দূরে রেখেছি
এত হ্যান্ডসাম একজন মানুষ, তার ওপরে ওয়েল এস্টাবলিশড, ব্যবহারও অনেক ভালো, তাও কেন মানতে পারছি না সবটা? তার সংস্পর্শ কেন এত খারাপ লাগে? একটা কথা জানি, আমার ভালো লাগে না ওই সব কিছু। কি এত ভাবছিস বলতো? শোন, আমার হীরার টুকরো নাতিটারে কষ্ট দিস না রে বুবু। ওদের 3 ভাইয়ের মাঝে ও খুবই ভালো ছেলে, খুব নম্র ভদ্র। জানিস তো কত মেয়ে ওর জন্য পাগল, অথচ ও কাউকে কখনোই পাত্তা দেয়নি। একজন অবশ্য ছিল। দাদিমা নিচে চলো, মা তোমায় ডাকছে। টিনা, শানের কাজিন বোন, যেন কথাটা শেষ হবার সাথে সাথেই দাদিমাকে টেনে নিয়ে গেল। দাদিজানের শেষের কথাটা কি বলল? কে ছিল? দাদির শেষের কথাটা ভাবাচ্ছে পাখিকে। শোন নাথ বউ, আজ রাইতে সবটা মিটিয়ে ফেলিস, নয়তো পরে কান্দিস না। পুরুষ মানুষের মন বুঝলি? দরজায় ফিরে এসে আবারও কথাটা বলে চলে গেল দাদিমা। রাত 10টার দিকে শান রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে দেখে পাখি বেলকুনিতে চেয়ে বাহিরের আকাশের দিকে চেয়ে আছে। দাদিজানের বলা তখনকার কথাগুলো নিয়ে ভেবে চলেছে পাখি। মানুষের হার্ট সার্জারিতে 1 ঘন্টারও সময় লাগে না আমার, অথচ আজ 3 দিন ধরে এই মেয়েটার মন বুঝতে পারছি না। ভাবতে ভাবতে মৃদু স্বরে ডেকে ওঠে পাখিকে। পাখি, পাখি। জি বলুন। ঘরে আসতে আসতে জবাব দেয় পাখি। ডার্ক কফি কালারের শাড়িটা মেয়েটাকে বড্ড বেশি মানিয়েছে আজ। গরমটাই এমন, যেন সব রঙই তার কাছে শোভা পায়। গভীর চাহনিতে চেয়ে থাকে শান। শানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকায় পাখি। চোখে চোখ পড়তেই যেন থমকে যায় পাখির দৃষ্টি। এত গভীর সেই চাহনি, চাহনিতে কিছু একটা আছে যা পাখিকে আকৃষ্ট করছে। শানের যেন পাগল হবার উপক্রম। ধীর কদমে একবার এগিয়ে আসতেই পাখির দৃষ্টি সরিয়ে পিছিয়ে যায়। তোমার ফোন কোথায় পাখি? কতবার ফোন দিলাম, রিসিভ করলে না? খুব শান্ত আর ইতস্থ কণ্ঠে প্রশ্ন করল শান। কোথায় যেন রাখলাম? ও, ওই তো ড্রেসিং টেবিলের ওপরে, ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দেয় পাখি। শান আর কিছুই বলতে পারেনি। খুব ক্লান্ত লাগছে আজ, মাথাটাও ধরেছে ভীষণ। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাতে কষ্ট হচ্ছে শানের, কিন্তু সেটা মনের কষ্ট থেকে কম নয়। শান কথা না বাড়িয়ে খাটের একপাশে ডান হাত মাথার নিচে আর বাম হাতের পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ে। ঘুমাবে না আজ? পাখি ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে শান। পাখির কোনো জবাব না দিয়ে খাটের অপর পাশে প্রতিদিনকার ন্যায় গুটিসুটি মেরে শুয়ে পড়ার সাথে সাথেই শান পাখির পিঠের দিকে মুখ করে শোয়। শানের পাশ ফেরার শব্দে চোখ মুখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয় সে। অনেকক্ষণ এভাবে নিশ্চুপ থাকে দুজন। ঘর জুড়ে নীরবতা যেন জেঁকে বসেছে। শান ঘুমিয়েছে কিনা সেটা দেখার জন্যই কৌতূহলী হয়ে হালকা পাশ ফিরে শানের চোখে চোখ পড়ে যায় তার। শান তার দিকেই পলকহীন চেয়ে আসে। শুকনো ঢোক গিলে দ্রুত আগের মতোই শুয়ে পড়ে পাখি। পাখি, বড্ড নেশালো কণ্ঠে ডাক দেয় শান। পাখির কোনো সাড়া না পেয়ে বাহুতে হাত রাখে ওর। চোখটা বন্ধ করে পাখি সামিহা, দাদি আর রাখির কথাগুলো ভাবতে থাকে। সবাই কত করে বোঝাচ্ছে এটা স্বাভাবিক সম্পর্ক, আমি কেন এগোতে পারছি না এতে? কেন এত ভালো মানুষটাকে এড়িয়ে চলছি? তারও তো ইচ্ছে হয় সারাদিনের সকল ক্লান্তি আমার মাঝে বিলিয়ে দিতে। আমি আজ এগোবো, হ্যাঁ, সব দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে আমায় যে আজ এগোতেই হবে। আর কতদিন এইভাবে দূর করিয়ে রাখবো মানুষটাকে? হেই পাখি, হোয়াট হ্যাপেন্ড? ওপেন ইউর আইস, ড্যাম ইট। শানের কণ্ঠে উদ্বিগ্নতা শুনে শানের দিকে পাশ ফেরে পাখি। লম্বা নিঃশ্বাস মুখে দিয়ে বের করে নিজের জায়গায় শুতে শুতে শান বলে, আর ইউ ওকে? কথা কেন বলছিলে না? ভাবলাম সেন্সলেস হয়ে গেলে, ভয় পাইয়ে দিয়েছিলেন ভীষণ। শান। আচমকা পাখির কণ্ঠে নিজের নামটা শুনে শান বেশ অবাক হয়ে যায়। ভুরু কুঁচকে আবার একটু ঝুঁকে আসে পাখির দিকে। ডাকলে? তুমি কিছু বলবে? বলো, আমি শুনছি। বার কয়েক জিহবা দিয়ে
ঠোঁট ভিজিয়ে শান হকচকিয়ে বলে ওঠে কথাটা। পাখিও শুকনো ঢোক গিলে শানের আরেকটু কাছে চলে আসে, শানকে অবাক করে দিয়ে তার বুকে মাথা রাখে। ফর্মালিটি মেনটেন করতে অনেক মেয়ে কলিগদের সাথে হাক করতে হয়েছে শানের, কিন্তু এমনটা এর আগে কখনো লাগেনি। মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ, তাও এতটাই কাছে। দম যেন আটকে আসছে শানের, বুকের লাভ দ্যাবটার শব্দ বাহির থেকে শুনতে পাচ্ছে। হার্ট যেন লাফিয়ে বাহিরে আসতে চাচ্ছে। থাম ভাই, হার্ট থাম, এমন করিস না, আমি তোর ভাই শান বলছি রে, এমনে লাফাস না, নয়তো কাল তোরই অপারেশন করব। মনে মনে নিজের হার্টকে হাজারটা গালি দিচ্ছে শান। শান ভাবতেও পারেনি পাখি তাকে এতটা অবাক করবে। বইয়ের স্পর্শে আর নিজেকে আটকাতে পারল না সে। দুই হাতে জড়িয়ে ধরল পাখিকে শক্ত করে। নিশ্চুপ পাখি। শান দুই হাতে পাখির মুখটা তুলে পলকহীন চেয়ে থাকে। পাখির মাঝে কোনো দ্বিধা খুঁজে না পেয়ে ধীরে ধীরে পাখির ঠোঁটের দিকে নজর রাখে, এগিয়ে যায় সেই দিকে। দুজনের মাঝে ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না। অজানা আবেশে চোখটা বন্ধ করে ফেলে পাখি। অধরে অধর ছোঁয়াতেই চমকিত চোখে চেয়ে রয় সে। ঘটনা ঘটার সাথে সাথেই খুব দ্রুতই শানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছাড়ুন, প্লিজ ছাড়ুন আমায়। বিছানায় উঠে বসে আর হাঁপাতে থাকে পাখি। গা গুলিয়ে বমি আসতেই দুই হাতে মুখটা চেপে ধরে, কিন্তু বমি আসে না। পা দুটো বিছানার পাশে ঝুলিয়ে দুই হাত বিছানায় ঠেকিয়ে মাথা নিচু করে টপ টপ করে চোখের জল ফেলে। এদিকে শান অবস্থার গতি বুঝতে না পেরে এক লাফে বিছানা ছেড়ে পাখির সামনে এসে দাঁড়ায়। পাখির দুই কাঁধ ঝাঁকিয়ে বলে, পাখি, কি হয়েছে বলো, এমন করছো কেন? পাখি শানের দুই হাত ধরে নিজের কপালে ঠেকিয়ে শব্দ করে কান্না জুড়ে দেয়। শান কিছুই বুঝতে পারছে না কি বলা উচিত তার এই মুহূর্তে। শান, আমায় প্লিজ আর কয়টা দিন সময় দিন, আমি কিছুতেই নিজেকে প্রস্তুত করতে পারছি না। আমি আপনার লাইফের উপযুক্ত বউ নই, আমায় আর কিছুদিন সময় দিন, আমি ঠিক সবটা স্বাভাবিক করে দিব। দুই হাতের উল্টে পিঠে চোখের পানি মুছে কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে পাখি। চোখের পানি যেন বাঁধ মানছে না তার। পাখি, আমি বরাবরই মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করি, হয়তো কথা তেমন বলি না, তবে খুব করে চেষ্টা করি অপর মানুষটার কষ্টটা অনুভব করতে। কিন্তু তোমার বেলা আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। না বলছো কিছু আর না বোঝাচ্ছ কিছু। কিছু একটা তো অবশ্যই আছে যা তোমাকে আমার কাছে আসতে দিচ্ছে না। কি সেই পিছুটান পাখি, আমায় বলো। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাকে তা থেকে মুক্ত করার। তুমি আমার বউ হও, তোমার ভালো মন্দ সবটাই এখন আমার দায়িত্ব। ড্যামিট, আমি কিচ্ছু জানি না শান, আমার ওসব ভালো লাগে না, আমার কিছুদিন সময় চাই। এদিকে ওদিকে তাকিয়ে হট করেই উত্তর দেয় পাখি। তাদের কথার মাঝেই শানের ফোনে কল আসে। শান দ্রুত ফোনের দিকে যায়। ঘড়িতে তখন 1:05। কে ফোন করবে এত রাতে? কোনো ইমার্জেন্সি? ও শিট, ভাবতে ভাবতেই দ্রুত ফোনটা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে চাপা আর্তনাদ ছাড়া আর কিছুই আসছে না। এত রাতে ব্যাগ গোছাচ্ছে যে, কোথাও যাবেন? শান এগিয়ে এসে জবাব দেয়, তোমার সময়ের প্রয়োজন, সেই স্পেস দিলাম তোমাকে। 3 দিন পর ফিরছি, এসে আর কোনো স্পেস রাখবো না আমাদের মাঝে, তুমি চাইলেও না। টেক কেয়ার। আর প্রবলেম নেই, আমাদের গাড়িতেই যাব, ডোন্ট ওয়ারি। বলেই পাখির ডান গালটা হালকা টেনে ঘর ছেড়ে বেরিয়ে যায় শান। এদিকে পাখির যেন কিছুই ভালো লাগছে না। কোথায় গেলেন উনি? কিছু বললেনও না। সকালে কেউ জিজ্ঞাসা করলে কি বলবো আমি? ভাবনার মাঝেই ঘুমের রাজ্যে ডুব দেয় সে। স্যার, আপনি একটু ঘুমান, আমি স্মুথলি ড্রাইভ করব, নিশ্চিন্তে ঘুমান। শানের সারাদিনের ক্লান্তি কেউ না জানলেও ড্রাইভার বেশ ভালো করেই জানে। শান যেখানেই যাক গাড়িতে উঠেই সিটে মাথায় এলিয়ে দেয়। চোখে মুখে ক্লান্তির রেশ ফুটে ওঠে।
তা আর ড্রাইভার রাফির চোখ এড়ায় না। পারবি তো? শিওর? ভেবে বলছিস? একদম স্যার, ঘুমান। ড্রাইভারের কথায় নিশ্চিত হয়ে শান চোখটা বুজে নেয়। আর একটু আগে পাখির সাথে ঘটা সব ঘটনাগুলো চোখের সামনে ভাসতে থাকে। বারবার মনে হয়, কেন এমন করে ও? মেয়েটার স্পর্শে মাতাল করা কিছু একটা আছে। কান্না করলেও যে কাউকে এত মিষ্টি লাগে জানা ছিল না। মুচকি হেসে ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় শান। সরি মা, বলে আসতে পারিনি। আজাদ স্যারের হার্টে ব্লক ধরা পড়েছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আর উনি আমার হাতে অপারেশন করাতে চেয়েছেন। ওনার মেয়ে জিনিয়া গত রাতেই আমায় ফোন করে আর্জেন্ট ঢাকায় আসতে বলে, তাই কাউকে কিছু জানাইনি। প্লিজ মা, রাগ করো না। আমি আগামী পরশুদিন রংপুরে চলে আসব। তাই বলে তুই এভাবে অত রাতে বেরিয়ে যাবি? লাভ ইউ মা, রাখছি। আমি পৌঁছে গেছি ওখানে, রেস্ট করব মা, পরে কথা হবে, বাই। বাবা শোন। যা, কলটা কেটে দিল। শান পৌঁছানোর সাথে সাথে তার মায়ের কাছে কল আসে। কলটা কেটে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। দুপুর 2টার পর অপারেশনের সময় ফিক্সড হয়েছে। শান লম্বা একটা ঘুম দিয়ে দুপুরে ক্লিনিকের উদ্দেশ্যে বের হয়। আজ তাদের প্রফেসর হার্ট সার্জন আজাদ সাদরের কেস সমাধান করতে চলেছে। শান ছাড়া অন্য কারোর ওপরে তিনি ভরসা পাননি। ইতিপূর্বে দুইবার হার্ট অ্যাটাক এসেছিল। শানই ট্রিটমেন্ট করেছে। আরে নাবিদ, খবর কি? কতদিন পর দেখা। হোয়াট এ সারপ্রাইজ ম্যান। নাবিদ শানের ক্লাসমেট ছিল। বেশ দহরম মহরম সম্পর্ক ছিল তাদের। সময়ের পরিক্রমায় আজ সম্পর্কে একটুও জং লেগেছে। নাবিদের মুখটা থমথমে দেখে আবারও জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আমার উপস্থিতি কি তোর ভালো লাগেনি? এখনো ঈর্ষান্বিত হোস আমার সাকসেসে? বলেই হাসতে থাকে শান। শান, এইদিকে আয়, কথা আছে। শানের হাত টেনে পাপড়ি ওর কেবিনে নিয়ে যায়। কি প্রবলেম? এমনভাবে আনলি যে? বাই দ্য ওয়ে, আমায় নিয়ে এখনো কি কোনো ঝামেলা আছে? সেরকমটা নয় শান, নাবিদদের জীবনে অনেক কিছুই ঘটে গেছে এর মাঝে। সেটা আবার কি? শুনলাম মাসখানেক হলো বিয়ে হয়েছে। ভালোই তো থাকার কথা। আসলে ওর বউ। শান, চলে আয়, ওটিতে ঢোকার সময় হয়ে গেছে। বলতে বলতে নাবিদ শানকে পাপড়ির কেবিন থেকে বের করে আনে। ওকে ম্যাম, পরে শুনবো তোমার কথা, আসছি। শান ভাইয়া, কি অবস্থা আব্বুর? সব ঠিক আছে তো? শান অ্যাপ্রন খুলতে খুলতে জবাব দেয়, আল্লাহর রহমতে এত বছরের ক্যারিয়ারে কখনো হতাশ হয়নি। ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল। মুচকি হেসে জিনিয়ার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে শান পাপির কেবিন থেকে বেরিয়ে পড়ে। প্রথম দেখায় রিনিকে পছন্দ করে নাবিদ। পরবর্তীতে দুই ফ্যামিলির সিদ্ধান্তে বিয়েতে জড়ায়। এত নম্র ভদ্র মেয়ে, দেখতেও তো মাশাআল্লাহ। তাদের বিয়ের কিছুদিন চলে যায়, অথচ রিনি নাবিদের কাছে ঘেঁষে না, না নাবিদকে ওর কাছে যেতে দেয়। প্রায় সময় নাবিদ ফোন করলে কল ওয়েটিং পেত। নাবিদ ভাবতো ফ্ল্যাটে একা একা বোর হয়, তাই হয়তো সকলের সাথে কথা বলে। নতুন নতুন বিয়ে হয়েছে তাই অমন। তাই নাবিদও জোর করেনি রিনিকে, না করেছে কখনো। আর এই জন্য সন্দেহও করেনি। বেশ ভালোই চলছিল। 5 দিন আগে রিনি তার বিএফের সাথে চলে যায় নাবিদকে ধোকা দিয়ে। সাথে নাবিদের জমানো 3 লাখ টাকা, গহনাদি সব কিছু নিয়ে চলে যায়। ছেলেটা এত ভেঙে পড়েছিল, বলার মতো না রে। অনেক কষ্টে তাকে প্রফেশন লাইফে অ্যাক্টিভ করতে পেরেছি, যার রেশ এখনো কাটেনি। গড়গড় করে পাপড়ি কথাগুলো বলল শানের দিকে চেয়ে থাকে। শান টেবিলের ওপরে 2 হাত রেখে মেঝের দিকে হয়ে চেয়ে থাকে। কিছু বলার মতো ভাষা নেই তার। ক্লিনিক থেকে ফিরতে ফিরতেই রাত 10টা বেজে যায়। দ্রুতই রুমে এসে টানা 1 ঘন্টার শাওয়ার নিয়ে ভাবতে থাকে শান। নাবিদের জীবনে ঘটা সম্পূর্ণ ঘটনাটাই আমার লাইফে ঘটেছে। পাখিও তো আমার কাছে ঘেঁষছেই না, না আমাকে কাছে টেনে নিচ্ছে। পাখিরও যথেষ্ট নম্রভদ্র মেয়ে, বলতে গেলে ইন্ট্রোভার্ট টাইপের। তার মানে পাখিরও কি কোনো অ্যাফেয়ার? না না, এসব কি ভাবছি আমি? আমার মা কখনো ভুল হতে পারেন না।
রাত তো 11টা বাজলো, দেখি তো একবার পাখিকে কল করে। যেই ভাবা সেই কাজ, পাখিকে কল করে ওয়েটিং পায় শান। সন্দেহ যেন এবার মাথা চাড়া দিয়ে উঠেছে। নাবিদের ওয়াইফের সাথে পাখির কোনো তফাৎ সে খুঁজে পাচ্ছে না। এদিকে একটা নাম্বার এত কল দিচ্ছে দেখে বিরক্ত হয়ে যায় পাখি। ফোনটা সাইলেন্ট মোডে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাকে কল করে পাখির খবর জানতে চায়, তখন পাখি ফোনে কারোর সাথে কথা বলেছে বলেও জানায় শানের মা। আমার এতদিনের কেরিয়ার, আমার মান সম্মান সব কি পাখি ধুয়ে দিয়ে চলে যাবে অন্য কারোর সাথে? হসপিটালের বেতনটাও তো ড্রয়ারে ফেলে আসলাম। এসব বাদ, আমার মা ওকে কত বিশ্বাস করে বউ করে আনলো। আমার মা কি তবে এবার ভুল প্রমাণিত হবে? মাকে সামলাবো কি করে আমি? নিজের জীবনের প্রথম ভুল সিদ্ধান্তে মা কি পারবে নিজেকে নিয়ন্ত্রণ করতে? নাকি আমি আমার মাকে হারাতে চলেছি? ও গড! বলে নিজের মাথার চুল নিজেই টেনে চুপচাপ বসে পড়ে শান। এরকম হাজারটা দুশ্চিন্তা যেন ওকে মুহূর্তের মাঝেই গ্রাস করে ফেলল। 3 দিনে ঢাকার সমস্ত কাজ আধাধুরা রেখে নাবিদ আর পাপড়িকে বাকি কাজ বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে আসে শান। সবার সাথে গল্প করে ডিনার সেরে 10টার দিকে ঘরে ঢোকে পাখি। এশার নামাজটা আদায় করে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে শানের কথা ভাবে। একটা বারও লোকটা ফোন দেয়নি তাকে। ভাবতেই ফোনটা হাতে নিতেই কল করতে নেয়, কিন্তু বিধিবাম শানের ফোন নাম্বার তো পাখির ফোনে নেই। নিরাশ হয়ে ফোনটা টেবিলের ওপরেই রাখতে কেউ এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় পাখিকে। শান বাড়িতে এসে মায়ের সাথে দেখা করেই রুমে ঢুকতেই খেয়াল করে পাখি টেবিলের সামনে বসে চুল ব্রাশ করছে। পরনে গাঢ় খয়েরি রঙের শাড়ি, চুলগুলো পিঠের ওপরে ছড়ানো। চুলের সৌন্দর্যে যেন শানের পাগল হবার উপক্রম। সমস্ত দুশ্চিন্তা ভুলে কোনো কিছু না ভেবে দ্রুত গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে পাখির চুলে মুখ ডুবিয়ে দেয় সে। লম্বা লম্বা শ্বাসে চুলের ঘ্রাণ নিতে থাকে। প্রতিটা শ্বাসেই যেন মাদকতা বেড়েই চলেছে শানের। ধীরে ধীরে পাখির কাঁধের ওপর থেকে চুলটা সরিয়ে কাঁধে মুখ ডুবিয়ে দেয় শান। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় পাগলের মতো। 2 হাতে শক্ত করে চেপে ধরেছে পাখির কোমর। ঘটনার আকস্মিকতায় শানকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে পাখি। আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে শানের মুখটা। শানের আচরণ তার কাছে হিংস্র পশুর থেকেও কম কিছু মনে হচ্ছে না, যেন তাকে দ্রুতই খুবলে খেয়ে ফেলবে। উপায়ান্তর না পেয়ে হাতের কনুই দিয়ে শানের পেট বরাবর ভীষণ জোরে আঘাত করে পাখি। ঘোর কেটে ব্যথায় কুঁকড়ে পেটে হাত রেখে বিছানায় বসে ধপ করে বসে পড়ে শান। ঘটনা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগে শানের। তৎক্ষণাৎই নাবিদের ওয়াইফ রিনির কথা স্মরণে এলো তার। চোখটা বন্ধ করে চোয়ালটা শক্ত করে নিজের রাগ নিবারণের চেষ্টা করে চলেছে শান। পারল না। দ্রুত উঠে গিয়ে পাখির খোলা চুলের মুঠি ধরে বলতে লাগলো, অনেক হয়েছে নখরা দেখানো, এবার আমি যা বলবো তাই শোন। তোমার সকল চাল আমি বুঝে গেছি। পাখি কিছুতেই মানতে পারছে না শান এতটা হিংস্র হয়ে যাবে। চুলে হাত দিয়ে শানের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে চলেছে ও। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ে ভিজে যাচ্ছে বুক। শান সেই দিকে একবার যে ডান হাতে বুক হাতে আঁচল সরিয়ে দিতেই পাখি আলগা হওয়া চুল ছড়িয়ে শানের পাটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। শানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একটা লাথি মেরে সরিয়ে দেয় পাখিকে। ছিটকে পড়ে টেবিলের কোণায়, ভ্রুর নিচে কেটে যায় খানিকটা। শান সেই দিকে ভ্রুক্ষেপ না করে পাখির 2 বাহু ভীষণ জোরে চেপে ধরে তুলে দাঁড় করায়। পুরুষালী জিম করা হাতের সাথে পাখি পেরে ওঠে না। চাপা কান্নার আওয়াজ এবার পুরো বাড়িময় ছড়িয়ে পড়ে। কাঠগাট গলায় শান দুটো অপশন দেয় পাখিকে। হয় নিজেকে আমার হাতে তুলে দিয়ে নিজেকে প্রমাণ করবে, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তো তো সময় চেয়েছি আপনার কাছে, হেসকি তুলে কান্না জড়ানো কণ্ঠে জবাব দেয় পাখি। মুহূর্তের মাঝেই পুরো পরিবার এসে জড়ো হয় শানের ঘরের বাহিরে। কেউ ভেতরে ঢোকার সাহস পায় না।
ভয়ে ভয়ে জড়তা কাটিয়ে সামিহা ঘরে প্রবেশ করে। পাখি ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে হেঁচকি তুলে কাঁদছে। সামিয়া দৌড়ে গিয়ে পাখিকে জড়িয়ে ধরে। দ্রুত কাটা জায়গা থেকে গলগল করে রক্ত ঝরে পড়ছে, পাখির সেই দিকে কোনো খেয়ালই নেই। সে সামিহাকে বলতে থাকে, ভাবি, আমার সময় লাগবে, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই। আর কত সময়? তোমাদের বিয়ের অলরেডি 7 দিন পার হয়ে গেছে পাখি। তোমার কি মনে হয় না এবার একটু বেশি করে ফেলছো? কোনো ছেলেই বিয়ের 7 দিন পর্যন্ত এই গ্যাপটা মেনে নিবে না। ভাবি, আমার ভয় করে, ভীষণ ভয় করে, বলেই ডুকরে কেঁদে উঠল পাখি। ভিতরে অজানা ভয়ে আতঙ্কে বুকটা বারবার কেঁপে উঠছে তার। ভাবি, আমার এখন মনে হচ্ছে ওর ভার্জিনিটি নষ্ট করে ফেলেছে। রাগে চোয়ালটা শক্ত করে চোখ মুখ খিচে কথাটা উগরে দেয় শান। সাথে সাথে 2 হাতে কান চেপে ধরে জোরে কেঁদে ওঠে পাখি। শান, এসব কি ধরনের কথাবার্তা? তুমি না শিক্ষিত একজন ছেলে, তার উপরে ডাক্তার, তোমার মুখে এইসব কথা মানায় না। মুখ ঘুরিয়ে কথাটা বলে শানের ভাবি। এই মাঝরাতে আর সিন ক্রিয়েট করো না, ওকে ওর মতো করে ছেড়ে দাও। ভাবি, ও সকলের চোখে আমায় কি প্রমাণ করলো আজ? নিজেকে কি মনে করে ও? স্বাভাবিক কথাও তার সাথে আমি বলতে পারি না, ও ছিটকে সরে যায়। কি মনে করে নিজেকে ও? আয়নায় কখনো দেখেছে নিজেকে? ও কি জানে এই ফাইসাল শানের এক রাতের সঙ্গী হবার জন্য কত মেয়ে চাতক পাখির ন্যায় চেয়ে আছে? ভেবেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ, তাই সবটা মানতে ওর সময় লাগবে, তাই বলে ও এইভাবে রিয়াক্ট করবে? এরপর নাবিদের ওয়াইফের মতো সমস্ত কথা স্বামীহাকে বলে দেয় শান। পাখি যেন এটা মানতেই পারছে না, শান তাকে সন্দেহের বশে এমন কষ্ট দিল। পাখির চাপা কান্নার আওয়াজে পুরো ঘরময় ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পার হতেই শান রুম থেকে বাহিরে যেতে পা বাড়াতেই উদ্যত হলে থমথমে মুখে শর্মিলা বেগমের ঘরে ঢোকে। শানের মুখোমুখি হতেই শরীরের সমস্ত শক্তি দিয়ে শানের বাম গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় চমকে মাথা তুলে তাকায় পাখি। ভয়ে আড়ষ্ট হয়ে স্বামীহার হাতটা খামচে ধরে শব্দ করে কাঁদতে থাকে। এদিকে শান হতভম্ব বনে যায়। গালে হাত দিয়ে টলমল চোখে মায়ের দিকে চেয়ে থাকে সে। গ্রাম থেকে রত্ন এনে দিয়েছি তোমায়, তার এইভাবে অবহেলা করতে নয়। তুমি পাখির যোগ্য নও শান। ওরা গ্রামের মেয়ে, তোমাদের মতো অর্ধনগ্ন শহরের নোংরা মন মানসিকতার মানুষ তারা নয়। তারা তোমাদের ওয়ান নাইট স্ট্যান্ড এর মতো জঘন্য কার্যকলাপে অভ্যস্ত নয় যে বিয়ের পরের দিনই তোমার কাছে নিজেকে সঁপে দেবে। তাদের কাছে কিছু পাইতে গেলে ভালোবাসা দিয়ে পাইতে হবে। একজন 5 ওয়াক্ত নামাজি সে, তার বাহিরেও শেষ রাতে তাহাজ্জুদের সময় কাটে তার। যে মেয়ে বিনা কারণে শ্বশুর ভাসুরের সামনে যায় না, তার উপরে তুমি এই অভিযোগ আনতে পারলে? সি, লজ্জা হচ্ছে আমার। এই সন্তান মানুষ করলাম আমি? বের হও আমার চোখের সামনে থেকে। তোমার মতো নোংরা ছেলের মুখ আমি দেখতে চাই না। আমার তাহাজ্জুদ নামাজের কথা মা জানলো কি করে? কান্না থামিয়ে পাখি ভাবনায় পড়ে যায়। মা আজ প্রথমবার তাকে শান বলে ডাকলো, প্রথমবার তার গায়ে হাত তুলল। সবটাই যেন শানের বোধগম্য হতে বেশ সময় লাগলো। আর একটা কথা কান খুলে শুনে নাও সবাই, পাখি যদি সত্যি মিথ্যা প্রমাণিত হয়, তবে জেনে নিও এই শর্মিলা আহমেদ মিথ্যা, তার পুরো জীবনের সকল সিদ্ধান্ত মিথ্যা। শান চোখ মুছে ঘরের বাহিরে পা রাখতেই মায়ের দ্বিতীয় হুঙ্কারে থেমে যায়। শাশুড়ির একরোখা কথায় সামিহা রাগে পাখির হাতটা ঝাটকা মেরে গজগজ করতে করতে ঘরের বাহিরে চলে যায়। শান আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরটা প্রস্থান করে। সারা রাত বাহিরে কাটিয়ে সকালবেলা বিধ্বস্ত চেহারায় বাড়ি ফেরে শান। এই কয়েকদিনের ধকলে বেচারার নাজেহাল অবস্থা। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো, শার্টের বুকের কাছের কয়েকটা বোতাম খোলা। উন্মুক্ত লোমশ বক্ষ যেন জানান দিচ্ছে কত বছরের ক্লান্ত পথিক সে। ঘরে ঢুকেই চোখে পড়ে সোফার এক কোণে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে পাখি। কাটা জায়গা থেকে রক্ত আর পড়ছে না, জমাট বেঁধেছে সেখানেই। টলমল পায়ে এগিয়ে যায় পাখির দিকে।
ঘুমন্ত মুখটার দিকে চেয়ে কয়েক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়তেই চট করেই নিজেকে সামলে নেয়। খুব সাবধানতার সহিত কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এরপর পাখির কপালে আলতো চুমু এঁকে দেয় শান। গত রাতের করা বাজে ব্যবহারের জন্য নিজে নিজেই অনুতপ্ত সে। সাবধানে কাটা জায়গাটা পরিষ্কার করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এই ফাঁকে পাখির ফোনটা চেক করে শান। সন্দেহ অনুযায়ী কিছুই পায় না। পাখিকে রেখে সে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েই দেখে পাখি উঠে বিছানায় বসে নিজের অবস্থান অনুমান করছে। ভুরুর কাটা জায়গাটা টনটন করছে। ওয়ান টাইম ব্যান্ডেজটা হাতে লাগছে। শানের চোখে চোখ পড়তেই ভয়ে আড়ষ্ট হয়ে মিয়ে যায় সে। শান ওর দিকে ভুরু কুচকে চেয়ে তাড়া দেয়, উঠে ফ্রেশ হও, আমরা এক জায়গায় যাব। কোথায়? লালমনিরহাট। বাড়ি নিয়ে যাবেন? প্লিজ চলুন না, আমায় বাড়ি দিয়ে আসুন। রেডি হতে বলেছি, রেডি হও, বেশি কথা বলো না এবং ফাস্ট। শানের গতরাতের ব্যবহারে ভয়ে এখনো কাটেনি ওর। তাই আর কথা না বলে সারা শরীরে ব্যথা সমেত ধীর পায়ে ওয়াশরুম থেকে এগিয়ে যায়। শান আর চোখে সেই দিকে চেয়ে মনে মনে বলে, আমার ধারণা যদি সত্যি হয় তাহলে গত রাতের ব্যবহারের কারণে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না পাখি। তোমার কাছে সারাটা জীবন বিবেকের কাঠগড়ায় অপরাধী হয়ে যে রব। আমার আগেই সবটা বোঝা উচিত ছিল, বড্ড দেরি হয়ে গেল। গতরাতে শান ঘর ছেড়ে বাগান বাড়ির ঘরেই ছিল। বাড়ির থেকে বেশ দূরে নয়, কাছেই। সিগারেটের শেষ মাথা পড়তেই পাপড়ি ফোন করে। কথার এক ফাঁকে জানতে পারে শান বিয়ে করেছে। এই নিয়ে হাসি তামাশা করার পর মুহূর্তে জানতে পারে এই বিয়ে শানের জীবনে কতটা বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পাখির সমস্ত কথা সে পাপড়িকে জানায়, এমনকি শানের গত রাতের ব্যবহারের কথাও। শানের কথা শুনে তাকে ভীষণ রকম বকাঝকা করে এবং পাখিকে নিয়ে ভালো প্রসূতি ও মনোরোগ বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করতে বলে। শানের মাথায় একেবারের জন্যেও এটা আসেনি। পাখির মাঝে কোনো প্রকার রোগ বা ফোবিয়া নেই তো? পাপড়ির কথাকে অগ্রাহ্য করতে পারেনি। তার দেওয়া ডক্টরের ঠিকানায় পাখিকে নিয়ে পৌঁছায়। হোয়াট এ বিগ সারপ্রাইজ! দ্য গ্রেট হার্ট সার্জন ফয়সাল আহমেদ শান আমার কাছে। দাঁতে দাঁত চেপে কিছুটা তাচ্ছিল্যের স্বরে সম্ভাষণ জানায় রংপুরের সেরা গাইনোকোলজিস্ট ডাক্তার নীরা। শান টেবিলের ওপর নীরার নেম প্লেট দেখে চোখটা বন্ধ করে জবাব দেয়, প্রয়োজনটা ওয়াইফের না হলে তোমার ছায়া মাড়ানোরও কোনো শখ ছিল না আমার। সাথে সাথেই পাশে দাঁড়ানো পাখিকে এক হাতে জড়িয়ে কথাটা বলে। নীরার গাইনোকোলজির সাথে সাথে সাইকোলজিতেও বিশেষ দক্ষতা রয়েছে। তাই পাপড়ি সবটা জানার পরেও নীরার কাছেই শানকে যেতে বলে। প্লিজ প্লিজ সিট। তাহলে পাপড়ি আপনাদের জন্যই সময় চেয়েছিল আমার থেকে? বেশি না বকে মেডিকেলের রুলস অ্যান্ড রেগুলার্স মেনেই নিজের কাজে মন দাও। বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনার ওয়াইফের? ওদের কথার পুরনো সময়টা পাখি মাথা নিচু করেছিল। আমি কেবিনের বাহিরে আছি, তুমি পাখির সাথে কথা বলো। আমার সামনে ও খোলামেলা কথা বলবে না। বলেই চট করে বাহিরে চলে যায় শান। শানকে ডেকে নেয় নীরা। কয়েকটা টেস্ট লিখে টেস্টগুলো করাতে বলে। কিছুক্ষণ পর শান টেস্টগুলো করিয়ে এনে নীরার হাতে দেয়। বেশ গম্ভীর আর থমথমে মুখে পাখিকে কেবিনের বাহিরে অপেক্ষা করতে বলে।